নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমরা সবাই বিভিন্ন ধরনের সেলের কথা শুনি। এই কিছুদিন আগে চৈত্র সেল হলো, এরপর পুজোর আগে হরে করম বা বিজ্ঞাপন আপনারা দেখতে পাবেন, পড়বেন, শুনবেন। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এসব তো আছেই। আবার স্টক খালি করার জন্য অনেক সময় বিজ্ঞাপন দেওয়া হয় যে স্টক রয়েছে, সেই স্টক ক্লিয়ারেন্স হবে, বাজার দরের চেয়ে কম দরে বিক্রি করা হবে। তাতে গার্মেন্টস হতে পারে, অন্যান্য অনেক কিছু। আর এখন তো মনসুন অফার রয়েছেই, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এ তো একেবারে প্রচলিত লব্জ হয়ে গেছে। কিন্তু এবার এমন একটা অফার, যে এরকম অফারের কথা আমি অন্তত আগে শুনিনি, আপনারা শুনেছেন কিনা জানি না। সেই অফারের মধ্যে প্ররোচনা আছে, কটাক্ষ আছে, এবং আগামী দিনে সম্ভাবনার দিগন্ত খুলে যাওয়ারও বিষয়টা প্রচ্ছন্নভাবে রয়েছে। বলতে পারি উস্কে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মনসুন অফার, 100 লাও সরকার বানাও। কিছু বুঝলেন? আপাত দৃষ্টিতে আপনার কাছে ধোঁয়াশাই লাগবে। 100 লাও সরকার বানাও, মনসুন অফার। হোল্ড ইউর ব্রেথ। এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার এই পোস্টটি করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। খুব তাৎপর্যপূর্ণ। কোন সময় তিনি করলেন? যখন লোকসভা নির্বাচনে বিজেপি উত্তরপ্রদেশে ভরাডুবির পর সেই ভরাডুবির কারণ অনুসন্ধানের জন্য ময়না তদন্ত করছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরী পরাজয়ের নৈতিক দায় স্বীকার করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। আর এক উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য পার্টির বৈঠকে সরাসরি বলেছেন যে সংগঠন সবার উপরে, সরকার নয়। এবং যোগী আদিত্যনাথকে এই পরাজয়ের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। যে সরকারি আমলাদের হাই হ্যান্ডেডনেস, যোগীর বুলডোজারের শাসন, আমলারা বিজেপির কর্মী নেতাদের কথাই শোনেন না, তারা স্বেচ্ছাচার যথেচ্ছাচার করেন। এবং যোগী জমানায় ক্ষত্রিয়রা ছাড়া সবাই বঞ্চিত হচ্ছে। এই ধরনের একগুচ্ছ অভিযোগ এসছে। কেশব প্রসাদ মৌর্য 22 সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে হেরে গেছিলেন, কিন্তু তিনি অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন বলে হেরে যাওয়া সত্ত্বেও যোগী ক্যাবিনেটে তাকে উপমুখ্যমন্ত্রী করা হয়েছে। আর একজন আছেন ব্রজেশ পাঠক। এই মৌর্য ওবিসি সম্প্রদায়ের নেতা। প্রথম দিন থেকে যোগী আদিত্যনাথের সঙ্গে তার খটাখটি। আপনাদের মনে আছে নির্বাচনী প্রচারে অরবিন্দ কেজরিওয়াল কি বলেছিলেন? যে অমিত শাহ যোগী আদিত্যনাথকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন, যাতে মোদিজির উত্তরসূরি হিসেবে তার নামে যখন সিলমোহর পড়বে সেখানে যাতে কোনো কাঁটা না থাকে। বিভিন্ন সমীক্ষা কি বলছে? বিজেপির মধ্যে নরেন্দ্র মোদীর পরই সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল ফেস হচ্ছে যোগী আদিত্যনাথ। তাই যোগী আদিত্যনাথকে কোণঠাসা করার প্রক্রিয়া অনেকদিন ধরেই চলছে, এবং উত্তরপ্রদেশে বিজেপির খারাপ ফলের পর সেটা গতিপ্রাপ্ত হয়েছে। অনেকে বলছেন যে অমিত শাহ এবং আরো কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের অঙ্গুলি হেলনে কেশব প্রসাদ মৌর্য এই কথাগুলো বলছেন।
পরিস্থিতির সুযোগ নিয়েছেন অখিলেশ। 100 লাও সরকার বানাও, অর্থাৎ বিজেপির 100 জন বিধায়ক যদি বেরিয়ে আসেন, কেশব প্রসাদ মৌর্য যদি তাদের নেতৃত্ব দেন, অখিলেশ ইঙ্গিত দিয়েছে সেক্ষেত্রে সমাজবাদী পার্টি, প্রয়োজনে কংগ্রেসও সেই বিক্ষুব্ধ গোষ্ঠীকে সমর্থন করে সরকার তৈরিতে সহায়তা করবে। অর্থাৎ একেই বিজেপির পরাজয়ের জ্বালা ভুলতে পারছে না, সেই ক্ষতে নুনের ছিটেটা দিয়ে দিলেন অখিলেশ। যোগী আদিত্যনাথের সঙ্গে ব্রজেশ পাঠকের নাম, ব্রজেশ পাঠক কেশব প্রসাদ মৌর্য সম্পর্ক যে একেবারেই মধুর নয় সেটা বিজেপির সবাই জানেন। এখন কেশব প্রসাদ মৌর্য বিদ্রোহের ধ্বজাটা তুলে ধরলেন, এত বল তিনি কোত্থেকে পেলেন? বিজেপির অভ্যন্তরের খবর যারা রাখেন তারা বলছেন যে কেশব প্রসাদ মৌর্যকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটা অংশ যোগীজিকে সবক শেখাতে চাইছেন। এই মুহূর্তে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিজেপি সরাবে না, সেই সাহস তাদের নেই। তারা জানেন তাহলে ভরাডুবি অবশ্যম্ভাবী। কিন্তু যোগী আদিত্যনাথকে একটা বার্তা দেয়া হলো যে আপনি আর আপনার মতো আমলাশাহীকে সামনে রেখে সরকার চালাতে পারবেন না, দলের সাথে কথা বলতে হবে, ঐক্যমত্যের মাধ্যমে সরকার চলবে, সব নেতার কথা শুনতে হবে, কর্মীদের কথা শুনতে হবে। এই বার্তাটাই স্পষ্ট দেওয়া হয়েছে। এবং এই ঘোলা জল, রাজনীতিতে ঘোলা জলে মাছ ধরবার সুযোগ কেন অখিলেশ ছাড়বেন, এতে তার কোনো দোষ নেই। তবে তিনি এক্স হ্যান্ডেলে যে পোস্টটি করেছেন খুব তাৎপর্যপূর্ণ। মনসুন অফার, 100 লাও সরকার বাঁচাও। উত্তরপ্রদেশে এই বিধানসভার বাদল অধিবেশন জুলাই মাসের শেষেই শুরু হবে, তার আগে অখিলেশের এই বার্তা খুব 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 গুরুত্বপূর্ণ। সামনে উত্তরপ্রদেশের 10টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আছে। এই উপনির্বাচনগুলোতে জিততে মরিয়া বিজেপি, মরিয়া সমাজবাদী পার্টি। প্রতিটা কেন্দ্র পিছু 3 জন করে মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন যোগী আদিত্যনাথ। এই উপনির্বাচনে বিজেপি যদি আশাব্যঞ্জক ফল করে তাহলে তারা উত্তরপ্রদেশে ঘুরে দাঁড়াবার রসদ পাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আসি সর্বভারতীয় রাজনীতির আর একটা প্রেক্ষিতে। দেখুন, কর্ণাটকে সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমারের মন্ত্রিসভা যে বিতর্কিত বিলটি পাশ করার উদ্যোগ নিয়েছে, ক্যাবিনেট তাতে সম্মতি দিয়েছে বলে জানিয়েছিলেন সিদ্দারামাইয়া, পরে আবার অবস্থান বদল করেন ন্যাসকম ইন্ডাস্ট্রি লবির চাপে, যে কর্ণাটকে বেসরকারি চাকরির অধিকাংশই কন্নাডিগাদের জন্য সংরক্ষিত। অর্থাৎ কাদেরকে কন্নাডিগা বলা হবে? যারা 16 বছর কর্ণাটকে আছেন, কন্নড় ভাষা বলতে পারেন, লিখতে পারেন, বুঝতে পারেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাদের মাতৃভাষা কন্নড় না হলেও চলবে, 16 বছর কর্ণাটকে বাস করেছেন। বেসরকারি চাকরিতে গ্রুপ সি গ্রুপ ডির জন্য 100% স্থানীয় বাসিন্দাদের চাকরিতে নিতে হবে এবং বেসরকারি সংস্থায় ম্যানেজমেন্ট ক্যাটেগরির পোস্টে 50% চাকরি সংরক্ষিত থাকবে কর্ণাডিগাদের জন্য, আর যেগুলো ম্যানেজমেন্ট ক্যাটেগরির নয় তার 75% যাবে কর্ণাডিগাদের জন্য। ব্যাকল্যাশ হয়েছে, ইন্ডাস্ট্রি লবি পরিষ্কার বলেছে এরকম চলতে থাকলে বিনিয়োগের গন্তব্য হিসাবে তারা আর কর্ণাটককে বাঁচবেন না। কিছুটা পিছিয়েছেন, কিন্তু বিলটা কিন্তু বাতিল হয়নি। যে কোনো সময়ে এরকম বিল আবার বিধানসভায় পেশ হতে পারে। এখন সিদ্দারামাইয়া শিবকুমার পড়েছেন উভয় সংকটে। যারা কট্টর ভাবে মনে করেন যে ভূমিপুত্রদের অধিকার বেসরকারি চাকরিতেও সর্বাগ্রে, তারা এখন শিবকুমার ডিকে সুরেশ এই সিদ্দারামাইয়ার পিছিয়ে যাওয়াকে তারা মনে করছেন যে ইন্ডাস্ট্রি লবির চাপে পিছিয়ে গেলেন, তারাও আন্দোলনের হুমকি দিয়েছেন। আবার
ইন্ডাস্ট্রি বডি পরিষ্কার বলে দিয়েছেন যে বেসরকারি চাকরিতে, বিশেষ করে যেখানে স্কিলড ম্যান পাওয়ার দরকার, সেখানে এই ধরনের সরকারি ইন্টারফারেন্স তারা মানবেন না। কোনো বেসরকারি তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের ইন্টারভিউ বোর্ডে একজন সরকারি কর্তা বসে থাকবেন, এটা তারা মানবেন না। কর্ণাটকের এই পরিস্থিতি দেখে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, কেরালা বলছে আমাদের রাজ্যে আসুন বিনিয়োগকারীদের, আমরা রেড কার্পেট পেতে আপনাদের স্বাগত জানাবো। আসলে ভোটের মুখে এগুলো হচ্ছে ভোট লাভ করার সব কৌশল, পলিটিক্যাল প্লয়। এখন সেটা বুমেরাং হয়ে গেছে, কারণ এই ধরনের বিল সংবিধান বিরোধী, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। দেখুন, জয়রাম নামে চুপ করে আছে, খার্গে চুপ করে আছে, রাহুল গান্ধী চুপ করে আছে, কারণ কর্ণাটক সরকারের এই কাজকে তারা কিভাবে দেখবে, সমর্থন করবে না বিরোধিতা করবে, নাকি বিষয়টা থিতিয়ে যেতে দেবে, এখনো সেই নিয়ে কিন্তু কোনো দিশা তারা স্থির করতে পারেনি। অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এবং পশ্চিমবঙ্গের বহু ছেলে মেয়ে ওখানে তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করে, যারা আনস্কিল্ড, তারাও বিভিন্ন কনস্ট্রাকশন এবং অন্যান্য জায়গাতে কাজে যুক্ত। এই ধরনের আইন প্রণয়ন হলে তাদের তো জীবিকা সংকটের মধ্যে পড়বে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্য থেকে যায়। এবার যদি মহারাষ্ট্র বলে আমরা কর্ণাটকের লোকদের ঢুকতে দেবো না, উত্তরপ্রদেশ বলে আমরা কর্ণাটকের লোককে ঢুকতে দেবো না, তেলেঙ্গানা যদি বলে আমরা কর্ণাটকের লোককে ঢুকতে দেবো না, তাহলে কি পরিস্থিতি হবে? ভোটের জন্য রাজনৈতিক দলগুলো আগুন নিয়ে খেলার অভ্যাস করে ফেলেছে। এরা বোঝে না এর সামাজিক অভিঘাত কি হতে পারে। দেখুন আমাদের পড়োশী বাংলাদেশে কি হচ্ছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত 32 জন সেখানে মারা গেছে। তাতে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাংলাদেশ সরকার তো 2018 সালে এই কোটা তুলে দেওয়ার পক্ষে ছিল, কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে যে কোটা থাকবে, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে। 71 থেকে 2024, 53 বছর পরেও মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সরকারি চাকরিতে কোটা থাকা এটা খুব যুক্তিগ্রাহ্য বিষয় নয়। কিন্তু এই ছাত্রদের যেটা প্রতিবাদ ছিল মূলত রাজনৈতিক ছিল। শাহবাগ আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে, সেটা এতটা হিংসাশ্রয়ী হলো কি করে? তাহলে কি জামাত, তাহলে কি বিএনপি, তাহলে কি অনেক র্যাডিক্যাল এলিমেন্টের মধ্যে ঢুকে গেছে শেখ হাসিনা সরকারকে ডিস্টেবিলাইজ করা? বিএনপির কিছু নেতা নাকি বাংলাদেশে গিয়ে চীনের হাই কমিশন অফিসে দেখা করেছে। তিস্তার ওয়াটার ম্যানেজমেন্ট ইত্যাদির কাজ ভারতই করবে, হাসিনা জানিয়ে দিয়েছেন। চীন ইচ্ছুক ছিল ওই প্রকল্পে যোগ দিতে। আমাদের যে চিকেন নেক আছে তার থেকে 100 কিলোমিটার দূরে বাংলাদেশের মাটিতে রংপুরে এই প্রকল্প রূপায়িত হবে। সেখানে চীনের উপস্থিতি ভারতের পক্ষে উদ্বেগজনক। শেখ হাসিনা ভারত বন্ধু, তিনি শেষ পর্যন্ত বরাতটা ভারতকেই দিয়েছেন। এই সিদ্ধান্তের পরে কিন্তু এই ছাত্র আন্দোলন, অবরোধ, হরতাল, সরকারি যানবাহনকে পুড়িয়ে দেওয়া, বাংলাদেশ টেলিভিশনকে দখল করা এবং পুলিশের আধা সামরিক বাহিনীর পাল্টা রিটালিয়েট করা, বাংলাদেশে অস্থিরতা তৈরির একটা পরিকল্পিত চক্রান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদিজির শপথ অনুষ্ঠানে এলেন, তারপরে আবার দ্বিপাক্ষিক বৈঠক করলেন, চীনে গেলেন। চীন থেকে ফিরে এসে যখন তিনি ঘোষণা করলেন যে তিস্তার মহাপ্রকল্প ভারতে রূপায়ণ করবে, তার কয়েকদিনের মধ্যে থেকেই কিন্তু এই তাণ্ডব শুরু হলো। প্রথমে ছাত্রদের আন্দোলন মূলত রাজনৈতিক ছিল, কিন্তু সেটা এইভাবে হিংসাশ্রয়ী হয়ে উঠল কি করে? কারা কারা যুক্ত? বাংলাদেশ প্রশাসন বলছে জামাতে ইসলামী, বিএনপি এবং দুষ্কৃতী, যারা
বেশিরভাগ ভারত বিরোধী, এবং একই সঙ্গে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে চায়। তারা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। শেখ হাসিনার সামনে একটা বড় চ্যালেঞ্জ, কিভাবে তিনি এই বিষয়টার মোকাবিলা করবেন। সুপ্রিম কোর্টের শুনানি এগিয়ে আসছে। প্রথমে অগাস্ট মাসের 7 তারিখে হওয়ার কথা ছিল, সরকার বলেছে যে জরুরি ভিত্তিতে শুনানি করতে হবে, তাই এই মাসের শেষের দিকেই হবে। কিন্তু খুব অ্যালার্মিং, দেখুন ভারতবর্ষ এরকম মন্ডল কমিশনের রিপোর্ট যখন লাগু হওয়ার কথা হচ্ছে, তখন ভারতবর্ষ এরকম আন্দোলন কিন্তু দেখেছে, সংরক্ষণপন্থী সংরক্ষণ বিরোধীদের আন্দোলন। আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। এখন এইসব জাত পাত এইসব নিয়ে এখনো তো কিছু রাজনৈতিক দল সবসময় সরব হয়, তারা সবসময় সংরক্ষণের দাবি তোলে, পারলে 100% সংরক্ষণ হয়ে যাক। বাংলাদেশের ঘটনা কিন্তু আমাদেরকেও চিন্তায় রাখবে। এখন কিভাবে শেখ হাসিনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, খুব টাফ কল, তাকে টাফ কল নিতে হবে এবং আমাদেরও নজর রাখতে হবে। কারণ বাংলাদেশ প্রকৃতপক্ষে ভারত বন্ধু। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থেই এখনো পর্যন্ত কাজ করেছে, এবং এবারও তিস্তার মহাপ্রকল্প রূপায়ণের দায়িত্ব ভারতকেই শেখ হাসিনা দেবেন। তারপরেই দেখুন এই ধরনের লাগাম ছাড়া সন্ত্রাস। কোন ক্রোনোলজি আছে কি? খুব উদ্বেগের বিষয়, খুবই উদ্বেগের বিষয়।